আমার নাম মোহাম্মদ আবুল হাশেম। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মণি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট ৩টা বোন আর আমি। আমরা টোটাল ৩ বোন ১ ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে, কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা আমাদের গ্রামের একজন পরিচিত ডাক্তার বটে। আমার বাবার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কোনো মেডিকেল কলেজে শিক্ষাও নেয়নি, পড়াশোনাও করেনি। কিন্তু তারপরেও কেন জানি আমাদের গ্রামের মানুষ আমার বাবাকে ডাক্তার হিসেবেই চিনে। আমার বাবা এই গ্রামেরই একজন পল্লী ডাক্তার হিসাবে পরিচিত। মধ্যরাতে হঠাৎ করে অজপাড়াগের কোনো মানুষ যদি বিপদে পড়ে তবে ডাক পড়ে আমার বাবার। আমার বাবা গিয়ে কী চিকিৎসা দেয় তা আমি ঠিক জানি না, তবে অনেকেই বলে আমার বাবা রোগীর হাত ধরলে নাকি রোগী ভালো হয়ে যায়। এবং এই ঘটনাটা আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি। শুধু এটুকুই শুনেছিলাম, আমার বাবা নাকি কোনো এক কবিরাজের সঙ্গে কয়েক বৎসর নাকি উঠা বসা করেছেন, শুধু এটুকুই। যাই হোক, ছোটবেলা থেকে আমি আমাদের এলাকারই একটি স্কুলে পড়াশোনা করতাম। যদিও আমরা খুব গরিব ছিলাম, তারপরেও আমার বাবা মা আমাকে পড়াশোনা করাতেন। তারা চিন্তা করতেন আমি পরিবারের একমাত্র ছেলে। আমার বাবা ছিলেন সবার বড় এবং ছোট আমার ২ জন কাকা আছে। আমার কাকারাও বিয়ে করেছে, কিন্তু তাদের ঘরে কোনো ছেলে সন্তান হয়নি। তাদের ঘরে আমার কাকাতো বোন হয়েছে, কোনো ভাই হয়নি। যার কারণে এই বংশের একমাত্র প্রদীপ ছিলাম আমি। যার কারণে আব্বা স্বপ্ন দেখেছিল যে আমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবে। কিন্তু আমি জানি না কেন জানি বাবা আর মা মিলে আমাকে স্কুলে ভর্তি করায়, কিন্তু আমার দাদি আমাকে স্কুলে পড়তে দেয় না। দাদি বলে দিনী শিক্ষায় শিক্ষিত হতে হবে। দাদি আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। এই নিয়ে আমার আব্বা, আমা আর দাদির সঙ্গে তুমুল ঝগড়া হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের পরিবারে দাদি যা বলবে তাই হবে, কারণ আমাদের পরিবারের একমাত্র প্রধান হচ্ছে আমার বাবা আয়ের উৎসের দিক থেকে। আব্বা আয় ইনকাম করতেন, কিন্তু আমার বাবা কখনোই দাদির উপরে কোনো কথা বলতেন না। দাদি দিন বললে দিন আর দাদি রাত বললে রাত, যার জন্য দাদির কথায় ভিত্তি করে আমাকে তারা স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করায়। মাদ্রাসায় পড়তে গিয়ে ভাই আমি বড় বিপদে পড়ে যাই, কারণ আরবি যে একটা সাবজেক্ট আছে আমি এটা বুঝতাম না। এটা কোনোভাবে আমার মাথায় আসতো না। এই আরবি সাবজেক্টটা পড়তে গিয়ে আমি মনে মনে কত যে হাজার গালি আমার দাদিকে দিয়েছি তার কোনো হিসাব নেই। এভাবেই দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে কাটতে আমার বয়স তখন প্রায় আনুমানিক ১৬ থেকে ১৭ বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আমি একেবারে তাগড়া যুবক। ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে দিয়েছি। আমার দাদির অনেক ইচ্ছা ছিল দাদি আমাকে একজন টাইটেল পাস মাওলানা বানাবে, কিন্তু দাদির স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। বড়জোর এইরকম পড়াশোনা করে আমি পড়াশোনা বন্ধ করে দিব এমন পরিকল্পনাই করতেছিলাম। কিন্তু পরিবারের সব মানুষগুলো আমাকে বোঝাচ্ছিল পড়াশোনা করার জন্য। আমি একটা সময় ওরা যখন আমাকে চাপ দিচ্ছিল, আমি রাগ করে আমার নানু বাড়িতে চলে যাই। অনেক দিন পর্যন্ত আমি আমার নানু বাড়িতে থাকি। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমি আর কখনো এই গ্রামে ফিরবো না। তারা যেহেতু আমাকে পড়াশোনা করার জন্য এতই চাপ দেয়, আমি পড়বো না। কেন এরকম করে বলে? নানু বাড়িতে দীর্ঘদিন থাকার পরে তখন রমজান মাস আসে। যখন রমজান মাস আসে আমি প্রায় নানু বাড়িতে ৪ মাসের মতো ছিলাম। ৪ মাস পরে রমজান মাসে আমি তখন বাড়িতে আসি। তো রমজান মাসটা আমাদের বাড়িতে অনেক স্পেশাল করে পালন করা হয়। আমাদের বাড়িতে, বিশেষ করে আমাদের ওই পরিবারটাতে, রমজান মাস আসার পরে হঠাৎ করে আমি একটা নতুন জিনিস দেখতে শুরু করি। নতুন জিনিস হচ্ছে এইটা, আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা মেয়ে আছে যার নাম হচ্ছে রহিমা। রহিমার মা বাবা দুজনেই মারা গেছে, এবং রহিমার মা বাবা মারা যাওয়ার পরে রহিমা তার নানু বাড়িতে থাকতে শুরু করে। তার নানা ভাই নেই, তার নানি আছে, কিন্তু নানি অনেকটা বয়স্ক। মামারা রয়েছে, মামারা তাকে সেভাবে দেখতো না। আর আরেকটা বিষয়, রহিমা প্রায় ৬ থেকে ৭ বছর বয়স থেকে রহিমা সম্পূর্ণ পাগল। এবং আমি রমজান মাসে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার দাদি প্রতিটা ইফতারের সময় এই রহিমাকে নিয়ে আসি ইফতার করার জন্য। এবং আসরের নামাজটা পড়বে, পড়ে ওই বুড়ি কী করবে, রহিমার বাড়িতে যাবে, গিয়ে রহিমারের সাথে করে নিয়ে তারপরে ইফতার করবে। তো এইটা আমি এর আগে আর কখনোই দেখি নাই। আমাদের পরিবারে এরকম ঘটনা এর আগে আমি কখনোই দেখি নাই, কিন্তু হঠাৎ করে এই জিনিসটা দেখলাম। রহিমা খুব একটা পরিষ্কার চলাফেরা করতো না, যেহেতু মাথা খারাপ ছিল, একটু ব্রেনের সমস্যা ছিল, এবং এক কথায় বলতে গেলে পাগলই ছিল। তারপরেও আমি দেখতাম যে ও আসলে কোন বয়সে পাগল হয়েছে এটা ঠিক আমি জানি না। অনেকের মুখে শুনতাম ৬, ৭, ৮, ১০, এক একজন এক এক বলে আর কি, বাট আমি জানি না আসলে কখন থেকে পাগল, এবং সেটা সঠিক আমার মনেও নেই। ওরা হলো কি যে ও কি করে খুবই ময়লা হাত নিয়ে ইফতার করতে আসে।
ধরেন একেবারে ময়লা হাত নিয়ে ইফতার করে, এবং বুঝতে পারেন তো পাগলের মতোই। তো ওর সঙ্গে ইফতার করতে গিয়ে আমরা তখন মানে কেউ কিছু বলে না, বাট আমি ইফতার করি না। তো ইফতারের টাইম হলে পরে যখনই রহিমাকে নিয়ে আসা হয়, আমি তখনই করি কি, আমি ইফতার করব না। আমি ইফতার করব না বলে আমি উঠে যাই এবং উঠে আমি আলাদা ইফতার করি। এভাবে প্রায় 10 রমজানের মতো কেটে গেছে। 10টা রোজা কেটে যাওয়ার পরে একদিন আসরের সময় আমি তখন বসে আছি আমাদের পুকুর পাড়ে। দাদি তখন রহিমারে নিয়ে আসছে। ওই সময় আব্বা সহ আমার কাকারা মোটামুটি সবাই তখন উঠানের মধ্যেই ছিল। রমজান মাসে আসরের পরে আমরা সবাই বাড়ির আঙিনায় ঘোরাফেরা করি, ইফতারের জন্য অপেক্ষা করি। এমন সময় আমার দাদি করলো কি, আমার দাদির নাম ছিল ফৌজিয়া, আমি আদর করে ফৌজি বুড়ি ডাকি। তা ফৌজি বুড়ি তখন করলো কি, আমাকে ডাকছে পরে আমি তখন উঠানে আসছি পরে দাদি আমারে বলে, তুই আমাদের সঙ্গে একসাথে ইফতার করিস না কেন? এমন করে যখন বলে, দাদি মোটামুটি একটু রাগ করেই কথাটা বলে। তা আমি বললাম, আমি ইফতার করি না, তোমাদের সঙ্গে আমার ইফতার করতে ইচ্ছা হয় না, তোমরা পাগল ছাগল নিয়ে ইফতার করো, আর পাগল ছাগলের হাত ধোয় না, পা ধোয় না, এরকম ময়লা শরীর নিয়ে থাকে, তা এর সঙ্গে কি ইফতার করা যায়? দাদি তখন আমার বলে, তারে পাগল কে বানাইছে? আমি বললাম, তা তো আমি জানি না, তারে পাগল কে বানাইছে? দাদি বলে, তারে আল্লাহ পাগল বানাইছে, সে আল্লাহর পাগল, সে দুনিয়ার পাগল না। আমি বললাম, ওরে আমি কোনোদিনও দেখলাম না নামাজ পড়তে, আর ওরে বলতেছো তুমি আল্লাহর পাগল? দাদি বলে, কিছু পাগল আছে যারা আল্লাহর ভক্ত, এদের নামাজ মনে মনে। আমি বললাম, আমি তোমার এত সব নীতিমিতি বুঝি না। দাদি আমারে বলে, তুই কি তারে হিংসা করিস, ঘৃণা করিস? আমি বললাম, অবশ্যই ঘৃণা করি, এইরকম পাগলিরে কে বা পছন্দ করবে? ও তো পাগলই, ওরে ঘৃণা করবো না তো কি করব? আমার দাদি বলে, আবারও বল, তুই ওরে ঘৃণা করিস? আমি বললাম, আমি অবশ্যই ঘৃণা করি। আমার দাদি তখন হঠাৎ করে বলতেছে, ঠিক আছে, তাহলে আমি সবার সামনে আজকে এখানে দাঁড়িয়ে কথা দিলাম যে তুই এই রহিমারে বিয়ে করতে হবে। এবং এটা বলা মাত্রই আমার মায়ের হাতে তখন অনেকগুলো খাবারের প্লেট ছিল, পাতিলা টাতিলা ছিল, উনি পুকুর ঘাট থেকে এগুলো ধুয়ে আনতেছিল। দাদির কথা শুনে আমার মা তখন এগুলো হাত থেকে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে মা দৌড়ে এসে আমাকে ধরে। মানে মা ভয় পাচ্ছিল যে আমি আবার দাদিকে ধাক্কা দিয়ে ফেলি কিনা, বা দাদির সঙ্গে খারাপ ব্যবহার করি কিনা। আমি কিছু বললাম না, শুধু বুড়ির মুখের দিকে তাকিয়ে আছি। পরে মা আমার পিছন থেকে টানতেছে যে, আবুল হাসেম চলে আয়। তো মা যখন আমাকে টানতেছে, আমি পিছনে আসতেছি আর বলতেছি, এই ফুজি বুড়ি রহিমা পাগলির সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে গেছে, কি বলে না বলে মাথার কোনো ঠিক নেই, এই বুড়িটাও ওই পাগলের সঙ্গে বেঁধে রাখা দরকার। এগুলো বলতেছি, আমার আব্বা তখন আমি একটা ধমক দিছে, অনেক জোরে একটা ধমক দিছে। ধমক খেয়ে আমি তখন পাশের বাড়িতে চলে গেছি। আজান হয়েছে, ইফতার হয়েছে, আমি আর ইফতার করি নাই। আমি ওই পাশের একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমার কিছু সহপাঠীরা আছে, ওদের সঙ্গে বসে আছি। রাত 8:30 কি 9টার দিকে আমার আম্মা তখন ওই বাড়িতে গেছে, গিয়া বলতেছে, বাড়ি আয়। আমি বললাম, আমি বাড়ি যাবো না। মা বলে, বাড়ি যাবি না কেন? আমি বললাম, যাবো না, আমার বাড়ি যেতে ইচ্ছা করে না, ওই ফজিবুরি যে বাড়িতে আছে ওই বাড়িতে আমি আর যাবো না। আমার মা বলে, তুই কি পাগল হয়ে গেলি? তোর দাদির সবাই এত সম্মান করে, এত ভালোবাসে, এবং তোর দাদির কথায় সবাই উঠে আর বসে, আর তুই তোর সেই দাদিকে পাগল বলতেছিস? আমি বললাম, অবশ্যই পাগল, যদি পাগল না হবে তাহলে পাগলের সঙ্গে থাকে কেন? আমার মা তখন বলে, তোর দাদি বলে এই রহিমার মাঝে নাকি অলৌকিক কোনো ক্ষমতা আছে, এবং রহিমা নাকি কোনো সাধারণ নারী নয়, কোনো সাধারণ মেয়ে নয়। আমি বললাম, দেখো দাদি, দেখো মা, আমি তোমার সব আজগুবি কথাবার্তা বুঝি না। মানুষ তো মানুষে, তার মাঝে আবার অন্য ক্ষমতা আর অন্য পাওয়ার কি আছে? তুমি আমাকে এসব ভুলভাল বুঝাইতে আইসো না। আমি ওই বাড়িতে যাবো না। কথাবার্তা বলতে বলতে আমি যেই বাড়িতে ছিলাম সেই বাড়ির কাকি তখন আমার আম্মারে জিজ্ঞেস করতেছে, তাইলে এখন রহিমা কোথায়? আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, কই আর থাকবে, রহিমা এখন আমাদের ঘরে। আমি তখন একদম রেগে গেলাম মায়ের উপরে। কি বললা তুমি? রহিমা আমাদের ঘরে? কেন? রহিমা আমাদের ঘরে থাকবে কেন? আমার মা বলে, তুই কি মাথা ঠান্ডা করবি? আমি বললাম, না, আমি কেন মাথা ঠান্ডা করব? রহিমা আমাদের ঘরে কেন থাকবে মা? আমার মা বলে, তোর দাদি রেখে দিয়েছে, তোর দাদি যেতে দেয়নি। আমি বললাম, তোর দাদি যেতে দেয় নাই কেন? আমার মা তখন কান্না করতে করতে বলে, যেতে তো দেয় নাই, আর যা যা করছে তা আমি কিভাবে বলবো, বললে তো তুই আরও রেখে যাবি। আমি বললাম, আমি রাখবো না, তুমি বলো কি কি করছে। আমার মা তখন বলে, তোর দাদির যত গয়নাগাটি আছে সব রহিমারে পড়াইয়া তোর বাবারে ডাকছে, ডাইকা তোর বাবারে বলতেছে, দেখ তো তোর ছেলের বউরে দেখতে কেমন লাগে। তোর বাবা কোনো কথা বলে নেই। তোর দাদি বলতেছে যে আমি কিন্তু রহিমারে এই আবুল হাশেমের কাছে বিয়ে দিব। এটা কিন্তু আমি নিয়ত করে ফেলেছি এই 10 রমজানে, রোজা মুখে রেখে, রোজার শেষ অংশে আমি এটা নিয়ত করে ফেলেছি। আমি কিন্তু আমার এই নিয়ত থেকে সরব না। আমি আবুল হাশেমের কাছে রহিমারে বিয়ে দিব, এটাই আমার ফাইনাল কথা। এই কথা বলার পরেই আমি তখন মায়েরে বললাম, তুমি এখন আমার সামনে থেকে সরে যাও, এবং তুমি যদি আমার সামনে থেকে না সরো, আমি তোমারও পিটাবো, ওই বুড়িটাও পিটাবো, আমি কাউরে ছাড়বো না।
এই কথা বলার পরেই যাই হোক এটা তো এভাবে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার আম্মা তখন আর কোনো কথা বাড়ায় নিয়ে চলে গেছে। এভাবে প্রায় ২ দিন হয়ে গেছে আমি বাড়িতে যাই না। ২ দিন হয়ে গেছে টোটাল। আমি মাঠে ঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করি, রোজার মাস তো দিনটা সহজে কেটে যায় এবং রাতটা বন্ধু-বান্ধবের সাথে ইফতার করি, সেহরি খাই, ওনাদের সঙ্গেই থাকি। ২ দিন পরে একদিন আসরের কিছুক্ষণ পরে মানে আসরের নামাজটার পরে আমার আব্বা তখন আসছে আমাদের এই বাড়িতে, মানে যে বাড়িতে আমি থাকি। আব্বা এসে আমারে বলতেছে, "আবুল হাশেম বাড়ি চল।" আমি বললাম যে, "আমি বাড়ি যাব না।" আব্বা বলে, "কেন যাবি না?" আমি বললাম, "যাব না।" আব্বা বলে, "তুই বাড়ি চল।" আমি বলছি, "আমি যাব না।" এই কথাবার্তার মাঝে আব্বা খাপ করে আমার হাত চেপে ধরছে, ধরে বলে, "বাড়ি আয়।" বাড়ি যাচ্ছি, উঠানের মধ্যে গেলাম, আমি দেখি কি বুড়ি, আমার ওই ফজি বুড়ি মানে আমার দাদি আর ওই রহিমা পাগলি নিয়ে বসে আছে। আমার দাদি রহিমা পাগলির মাথায় তেল দিয়ে দিচ্ছে। রহিমা কিন্তু অনেক সুন্দর, মানে এমনি সুন্দর আছে কিন্তু চেহারা, বাট পাগল। তো দাদি করতেছে কি রহিমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, রহিমা বসে আছে এবং খিলখিলিয়ে হাসতেছে। আমার তখন ভাই এত রাগ হয়েছে, মানে আমার মনে হয় কি যে আমি রাগে ফেটে যাচ্ছিলাম, সহ্য করতে পারতেছিলাম না। এর ভিতরেই ওই বুড়ি তখন আমার বলতেছে কি আমার ওই দাদি, "আয় রে আয় রে, আয় আবুল হাশেম আয়, তোর বউর সাথে একটু বসে গল্প করে যা, তোর বউর সাথে একটু বসে গল্প করে যা।" কিছু বললাম না, শরীরে প্রচুর রাগ ছিল, চুপচাপ ছিলাম। সবাই ইফতার করতে ডাকছে, সবার সঙ্গে ইফতার করছি। ইফতারটা করার পরেই আমি তখন ইফতার শেষ করছি, করে এশার নামাজ পড়ছি, তারাবি নামাজও পড়ছি, পইরা শুয়ে গেছি। এমন সময় হলো কি আমার আব্বা এসে আমার ডাকতে শুরু করছে। মানে আমার আব্বা কেমন মানুষ দেখেন, আমার বলতেছে, "তোর দাদি ডাকতেছে, উঠে আয়।" তা আমি মনে করছি হয়তো আমি ২ দিন বাড়িতে ছিলাম না, বুড়ি মনে হয় আমার এখানে একটু কথাবার্তা বলবে আমার সঙ্গে, এরকম কিছু একটা। তা আমি তখন উঠে গেছি পরে সবাই তখন উঠানে বসে আছে, রমজান মাস তো তারাবির পরে। তা বসে থেকে ওই বুড়ি তখন আমার বলতেছে কি যে, "আবুল হাশেম, দাদি তো একটা নিয়ত করে ফেলছি।" আমি ঘাউড়ামি করে বলতেছি, "কি নিয়ত?" বলে, "আমি নিয়ত করছি যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে আগামী দিন সকালবেলা আমি রহিমার সঙ্গে তোর বিয়ে দিব, মানে রহিমার তোর বিয়ে সম্পন্ন করব।" এটা বলার পরেই আমি তখন কেন জানি ভাই এত রেগে গেছিলাম যা ঠিক বলার মতো না। রাগে আমি তখন করলাম কি আমার মানে রাগারাগের মধ্যে আমি তখন দাদির কয়েকটা গালি দিয়ে ফেলছি। গালি দিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমার আব্বা তখন দৌড়ে আসছে, মানে খারাপ ভাষায় গালি দিছি, দেওয়ার পরে আব্বা আসছে, আইসা আমার উঠানের মধ্যে অনেক মারছে। আমি তখন রাগটা করে বাড়ি থেকে ডাইরেক্ট আমার নানু বাড়ি চলে গেছি। ওই রাতের বেলায় সাইকেল দিয়া একেবারে নানু বাড়িতে চলে গেছি। নানু বাড়িতে চলে যাওয়ার ৩ দিন পর্যন্ত দেখেন, ৩ দিন আমার কেউ কোনো খবর নেয়নি। আমার বাবা, মা, আমার কাকারা আছে, কাকি, অনেকেই আছে তো পরিবারে, কিন্তু কেউ আমার কোনো খবর নেয়নি। ৩ দিন পরে আমার আম্মা তখন আসছে আমার নানু বাড়িতে। আইসা আমারে বলতেছে, "তুই বাড়ি চল।" আমি বললাম, "তুমি তো একবার আমার বাড়ি নিয়ে গেছিলা, কি হয়েছিল বাড়ি যাওয়ার পরে? আমারে আর বাড়িটারি নিও না, আমি আর বাড়িটারি যেতে চাই না। ওই বুড়ি আর বুড়ির ছেলে যতদিন না মরবে ততদিন আমি আর ওই বাড়িতে যাব না।" আমার মা বলে, "তুই কি বলতে চাস?" আমি বললাম, "আমি যেটা বলছি আমি সেটাই, আমি ওই বাড়িতে আর যাবো না, আর তুমি আমার ওই বাড়িতে যাইতে বাধ্য করো না।" আমার মা বলে, "তোর বাড়ি তোর ঘর, তুই যাবি না?" আমি বললাম যে, "যাবো না।" এই কথাবার্তার মধ্যেই তখন আমার বয়স কিন্তু কত ভাই, ১৭ বছর হবে এরকম। হঠাৎ করে আমার মা তখন আমার পা চেপে ধরে বসে, পা ধরে মা তখন কান্না শুরু করে। আমি বললাম, "আরে তুমি কান্না করতেছো কেন? তোমার কান্না করার কি আছে?" মা বলে, "তুই বাড়ি চল।" আমি বললাম, "আমি বাড়ি যাবো না তো ঠিক আছে, আমি বাড়ি যাবো না তো কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? বাড়িতে তো আমি ছাড়া অনেকেই আছে।" ও মা, এবার মা আমারে কান্না করে করে বলতেছে, "তুই রহিমারে বিয়ে কর।" কান্না করতে করতে বলে। আমি বললাম, "তুমি কি পাগল হয়ে গেলা? এগুলো কি বলতেছে আমি রহিমারে বিয়ে করব? আমি যেই রহিমার ছায়া দেখতে পারি না, চেহারা দেখতে পারি না, এবং যেই রহিমাকে আমি এতটা ঘৃণা করি, রহিমার জন্য আমার আব্বার সঙ্গে মারামারি হলো, দাদির সঙ্গে খারাপ ব্যবহার হলো, আমি এই রহিমারই বিয়ে করব? তুমি কি এই সুপারিশ করার জন্য আসছো?" মা তখন আমার বলে, "তুই রহিমারই বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই, তোর রহিমারই বিয়ে করাই লাগবে।" আমি বললাম, "দেখো, আমি হয়তো মরে যাব, কিন্তু তারপরেও কোনোদিনও তোমরা আমারে ওই রহিমারই বিয়ে করাতে পারবা না। আমি জীবনে কোনোদিন রহিমারে বিয়ে করবো না।" মা তখন আমার বলে, "তুই কি চাস যে আমি মরে যাই?" আমি বললাম, "তোমার যদি মরে যেতে ইচ্ছে হয় তাহলে তুমি মরে যাও, আমার সমস্যা কি? আমি রহিমারে বিয়ে করবো না।" আমার মা বলে, "আমার সংসারটা তার আগুন লাগাইস না, আমার সংসারটা তার আগুন লাগাইস না, তুই রহিমারে বিয়ে কর। তুই রহিমারে বিয়ে করলে আমার সংসারটার মধ্যে শান্তি ফিরে আসবে।" আমি বলছি, তোমার সংসারে শান্তি আসুক, যাই আসুক, যেটি আসুক, এসব কোনো কিছু আমার বলার দরকার নেই। আমি এই সংসার নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এবার মা অনেক বুঝাইছি, শোনাইছি, শোনায় মা আবার তখন চলে গেছে। এবার মা যখন চলে গেছে, মা চলে যাওয়ার পরে এই ধরেন আপনার ঈদ আসছে, ঈদের সময় কিন্তু আমি বাড়িতে যাই না। রমজানের ঈদ ছিল, রমজানের ঈদে বাড়িতে যাই না। রমজানের ঈদের কিছুদিন পরে
আমার আব্বা তখন করছে কি, কোত্থেকে জানি এক ছেলেরে নিয়ে আসছে, যার বয়স আনুমানিক 12 থেকে 14 বছর হবে। ওই ছেলেকে আমি জানি না বা আমি চিনিও না, ওই ছেলেরে নিয়ে আসছে। আমি পরে খবর পাইলাম ওই ছেলের আইনা আব্বা তখন করছে কি, মানে আব্বার যে সয় সম্পত্তি আছে সব নাকি ওই ছেলের নামে লিখে দেবে। এটা আব্বার কেমন দুঃসম্পর্কের আত্মীয় হয়, কেমন আব্বার দুঃসম্পর্কের চাচাতো ভাই না কার জানি ছেলে হয়, এখানকার না, তারা হচ্ছে মানে আপনার এই ইয়ের দিকে কি বলে, নোয়াখালীর দিকে, ওই দিকের এক ছেলে আর কি। আব্বা কেমনি কেমনি নিয়ে আসছে, তো ওই ছেলের নামে সব কিছু লিখে দেবে। এবার আম্মা আমার পায়ে ধরতেছে, দেখ তোর বাবা পাগলামি শুরু করছে, ওই ছেলের নামে যদি সব লিখে দেয় তাহলে আমরা কোথায় যাব, আমরা কই থাকবো, এবং তুই তোর আব্বার কথা শুনতো, তাদের কথা শুনতো, রহিমারে বিয়ে কর। এবার একই ভাগে আমার দাদা, আমার যে নানা নানি আছে তারাও শুরু করছে, আমার মামারাও শুরু করছে, খালামণি যারা, এবার পুরো ইউনিট আমাকে ধরে বসছে যে না আবুল হাসেম তুই বিয়ে কর, তুই রহিমারে বিয়ে কর। আমি যতভাবে চেষ্টা করছি বোঝানোর জন্য যে না আমি এই মুহূর্তে বিয়ে করব না, আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, আমাকে এইভাবে আপনারা প্রেশার দিয়েন না, মানে না, তারা আমার কোনো কথাই শুনবে না। তাদের কথাই একটা যে তারা রহিমারে আমার বিয়ে করায় ছাড়বে। তখন কি আর করা, সবশেষ বাধ্য হয়ে আমার মানে আমি দেখলাম যে আমি যদি রহিমারে বিয়ে না করে আমার মা মারা যাবে, আমার মায়ের বাঁচানো যাবে না, মা মারা যাবে এবং আমার পরিবারের শান্তি তো আসবেই না, বরং আরও বড় ধরনের সমস্যা দেখা দিবে, আগে পরে আরও বড় ধরনের সমস্যা হবে। শেষ পর্যন্ত আমি চিন্তা করছি যে ভাগ্যে যা আছে তাই হবে, এই নিয়ে আর কথাবার্তা না বাড়াই, ঠিক আছে আমি তাহলে বিয়ে করব, রহিমারই বিয়ে করব। আল্লাহর কি হুকুম, আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে ভাই আমার আর ওই দিনটা আমার যে কতটা কষ্টের একটা দিন ছিল আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। যেদিন রহিমার সঙ্গে আমার বিয়ে, বুঝতেই পারেন একটা পাগল এর সঙ্গে আর কি বিয়ে হয়। এবার করলাম কি, ওই মেয়ের সঙ্গে তখন আমার রাতের বেলায় বাসর হয়েছে, বিয়ে হয়েছে দিনে এবং বাসর ঘরে গেছে। বাসর ঘরে কি আর যাওয়া, ওই হাত খুঁটে পা খুঁটে বসে থাকে, আমি আমার মতো শুয়েছিলাম। সকালবেলা উঠছি, কারোর সঙ্গে কথা বলি না, দোকানপাটে রাস্তাঘাটে গেলে সবাই বলে কি রে তোর বউ রহিমা কেমন আছে, তোর রহিমা সুন্দরী কেমন আছে। এলাকার মানুষ তো বুঝেন না, খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে, ওরা এভাবে যে যার মতো আমাকে খোঁচাইতে আছে। তো রহিমা সুন্দরীর কি খবর, ওই কেমন আছে, তোরা আদর করে রাতের বেলায় ঠিকঠাক মতো, মানে যেগুলো বললে আমি খেপে যাব, রেগে যাব, এই কথাগুলি বলে বারবার আমাকে খেপাই দিতেছে, আমাকে রাগাই দিচ্ছে। রাগে ক্ষোভে আমি তখন আর বাড়ি থেকে বেরোই না, বাড়ি থেকে বেরো হই না, কারোর সঙ্গে কথাই বলি না, একেবারে সারাটা দিন ঘরের ভিতরে মুখ কালো করে একেবারে গম্ভীর হয়ে বসে থাকি। আর এই রহিমার গায়ে কোনো হাতও দিতে পারি না, ধমক দেওয়া কথাও বলতে পারি না। ধমক দেওয়া কথা, গায়ে হাত তোলা বা কিছু একটা করলে আমার দাদি খেপে বসে, এই রহিমার কি হয়েছে, রহিমারে কে মারছে, মানে এই রহিমারে কে কি বলছে, মানে কি যে করে। এবং রহিমা মনে হলো যেন আমাদের পরিবারের ছাবিকাঠি হয়ে গেছে। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, দাদি বারবার একটা কথা বলতো, কিন্তু সবাইকে বলতো, আমার আব্বারে, চাচারে এবং আমার আম্মারে সবসময় বলতো, দেখবি তোদের পরিবারের যত অভাব আছে একদিনে রহিমা সমস্ত অভাব দূর করে দিবে, একদিন এই সংসারে রহিমা শান্তি ফিরিয়ে আনবে, একদিন দেখবি রহিমার জন্য আমাদের সংসারটা অনেক উন্নত হবে। এই কথাগুলো দাদি বারবার বলতো। দাদি এই কথাগুলো বলতো আর আমি অবাক দৃষ্টিতে বুড়ির মুখের দিকে তাকিয়ে থাকতাম। আরে যেটা পাগল, নিজে মানে কি বলবো ওর কথা বলে, এরকম একটা পাগল মেয়ে কিভাবে আমাদের সংসারের মুখ উজ্জ্বল করবে। আসলে এটাই বড় কথা যে আল্লাহর খেলা বোঝা বড় কঠিন, সেটাই হয়তো হয়েছিল। যাই হোক, এরপরে দাদির কথাবার্তা মতো আমি তখন এই রাগারাগি করি, জিদাজিদি করি, এবং একটা সময় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে হয়েছিলাম। 1 সপ্তাহ 15 দিন এখানে থেকে ওইখানে থাকি, আবার এসে ওই পাগলের সাথে সংসার করা লাগে, ওই পাগলের সাথেই থাকা লাগে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেছে। তো অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার দাদি তখন মোটামুটি বিছানায় পড়ে গেছে। প্রায় আমার এটা বিয়ে মানে রহিমার সঙ্গে বিয়ের প্রায় 2 বছর পরের কথা আপনাকে বলতেছি। দাদি তখন বিছানায় পড়ে গেছে, শোয়া থেকে উঠতে পারে না, বিছানায় থাকে। এবং ওই দাদির সেবা যত্ন সবাই আমার মা, আমার এই যারা আছে পরিবারের বাকিরা করে, কিন্তু রহিমা কোনো কিছুই করে না। ভাত দিলে ভাত খায়, নইলে নাচে গায়ে হাঁটাহাঁটি করে, এরকম করেই চলে। এই করতে করতে দাদি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম রহিমার ভিতরে একটা পরিবর্তনটা কীরকম জানেন? রহিমা কারোর সঙ্গে কোনো কথা বলে না, যেখানে বসায় রেখে সেখানে বসে থাকে, যা করতে বলি তাই করে, মানে খুবই একটা অন্যরকম একটা অবস্থা। তা আমি মনে মনে চিন্তা করতেছি, দাদির আগে যদি রহিমাটা মরে যেত তাইলে আমার জীবনের শান্তি ফিরে আসতো। এই পাগল মহিলাটা, এই পাগল মেয়েটা আমার পুরো জীবনটাকে হেনস্থা বানিয়ে দিয়েছে। আমি আমার জীবনে কোনো শান্তির পরশ পাচ্ছি না, কোনো শান্তি পাচ্ছি না, সুখ পাচ্ছি না। আমার পুরো জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে এই পাগল মেয়েটা। এরকম করতে করতে একদিন হলো কি, বিকেলবেলা
বিকেলবেলা এবং সে সময়তে আমার একটা গরু ছিল, আমি তখন গরুটারে ঘাস খাওয়ানোর জন্য মাঠের দিকে নিয়ে গেছিলাম। এমনিই প্রায় সবসময় বিকেলবেলা গরুটারে মাঠে নিয়ে যায়। ওই দিন গরুটারে মাঠে নিয়েছিলাম ঘাস খাওয়ানোর জন্য। এমন সময় দেখলাম কি পিছন থেকে হঠাৎ করে রহিমা তখন আসছে। যখন পিছন থেকে রহিমা আসছে, আসার পরে আমি চিন্তা করলাম যে আজকে কিছু একটা করে আজকে কিছু একটা করে ফেলবো, ওর সঙ্গে আজকে কিছু একটা করে ফেলবো, এরকম একটা পরিকল্পনা হয়েছিল। এবার আমি করছি কি, মোটামুটি তখন হাতে সময় ছিল, সময় থাকার পরে আমি ওরা ডাকছি। ডাইকে আমি বললাম যে রহিমা এদিকে আসো। এইটা বইলা আমি তখন করলাম কি, আমাদের এলাকা থেকে একটা গাড়ি ভাড়া করছি। গাড়ি ভাড়া কইরা অনেক দূরে আমাদের এলাকা থেকে অনেক দূরে একটা জায়গায় আমি ওরা নামাই দিয়ে চলে আসছি। এমন একটা অপরিচিত জায়গা, ধরেন ও চিনিও না বা কিছু না, এইরকম একটা জায়গায় আমি দিয়ে আসছি ওরে। আর আমার গরুটারে মাঠের মধ্যে বাইরে রাখছি, আমি জানি সন্ধ্যার পরে মা গরু খোঁজার জন্য আসলে মা নিয়ে যাবে। তো ওইখানে ছাইড়ে দিয়া রাত্র 11:30 থেকে 12টা দিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে সবাই আমার জিজ্ঞেস করতেছে কি রে রহিমাকে, আমি দেখছি নাকি। আমার মা বলে তো গরুটারে মাঠের দ্বারে বাইরে কই গেছিলি। আমি বললাম গরুরে মাঠের দ্বারে বাইরে আমি একটু খেলা দিতে গেছিলাম, আমাদের গ্রামে তখন হুর খেলা হইতো। আমি বললাম যে আমি হুর খেলা দিতে গেছিলাম। আম্মা কিন্তু আমার সন্দেহ করছে, আর কেউ সন্দেহ না করলে আমার সন্দেহ করছে। এবং দাদি কান্না করতেছে, রহিমারে পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি করতেছে। এইদিকে সেদিকে লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে, পুকুর পাড়ে এখানে সেখানে সবাই খুঁজতেছে। কারণ ও তো পাগল, হয়তো পুকুরে পড়ে গেছে, বা এরকম তো হয় পাগল অনেক সময় পুকুরে পড়ে মারা যায়, অনেক তো ছোটো বাচ্চার মতো। এখানে বিভিন্ন দিকে সবাই খোঁজাখুঁজি করতেছে। তো আমার মা বারবার জিজ্ঞেস করতেছে যে আবুল হাসেম সত্যি করে বল রহিমা কই। আমি জানি না রহিমা কই, আমি কেমনি কমো, আমি দেখি নাই। এরকম করে বারবার আমার সঙ্গে কথা বলতেছে। আম্মা তখন আমার সাথে বলছে না তুই জানিস রহিমা কই, তুই বল। আমি জানি না রহিমাকে, আমি জানি না। দাদি কিন্তু তখনও বিছনায়, দাদি বিছনায় পড়েছে, মরে নাই কিন্তু। এই ঘটনার কিছুদিন পরেই, কয়েকদিন হয়ে গেছে, কিন্তু ও আর ফিরে আসা নাই না। আমি ওর যে জায়গায় দিয়ে আসছি সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, হয়ও মারা যাবে, নাই অন্য কোনো দিকেও হাইটা রেটে চলে যাবে। তা ও আর ফিরে আসবে না, আমার এরকম একটা নিশ্চয়তা ছিল। প্রায় 1.5 থেকে 2 মাস কেটে গেছে। এই 1.5-2 মাসও রহিমার কোনো সন্ধান পাওয়া যায়নি। সবাই খোঁজাখুঁজি করছে, এমন কোনো মানুষ নেই যে খোঁজা নেই। এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ওরে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও ওরে পাওয়া যায় না। এই 2 মাস পরে তখন আমাদের নানুবাড়ির একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে সালেহা আক্তার। তা এই মেয়েটা তখন আমি দেখলাম আমাদের বাড়িতে আসছিল আমার নানির সঙ্গে। আসার পরে আমার ভালো লাগছিল। আমার নানুর পার্শ্ববর্তী ঘর আর কি, সম্পর্কে আমার মামাতো বোনই হয় আর কি। তারপরে আমি তখন আমার মায়ের বলতেছে, মা একটা কাজ করো না, এই সালেহার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। আমি সালেহারে বিয়ে করি, সালেহা তো দেখতে অনেক সুন্দর। আমার মা বলে সালেহারে যদি আমি বলি বা সালেহার আব্বা আমারে বললে তারা হয়তো রাজি হবে, তোর কাছে বিয়ে দিবে, কিন্তু তোর তো একটা বউ আছে রহিমার কি হবে। আমি বললাম মা আজকে 2 মাস অতিবাহিত হয়ে গেল, রহিমার কোনো সন্ধান ফিরে আসলো না, রহিমারে পাওয়া গেল না। এখন তুমি রহিমার কথা বলতেছো। মা আমি তোমার একমাত্র ছেলে, এই বংশে নাকি আমি প্রদীপ, তোমরা সবসময় বলতা আমি বংশের প্রদীপ। আমি যে রহিমারে বিয়ে করছি, ওর ঘরে কোনোদিন সন্তান হবে, তা তোমাদের বংশের প্রদীপ কি করে থাকবে। আমার মা বলে আমি কি আর করব, এখন তো দাদির উপরে তো এই পরিবারের কেউ কোনো কথাই বলে না, তোর দাদি যা বলে তাই তো সবাই মানে। আমি বললাম দাদির কথা সবাই মানক, দাদি যা বলে সবাই শোনো, কিন্তু তুমি তো আমার মা, তুমি তো আমার ভালোটা বুঝবা, তাই না। আমার ভালোটা তো আর কেউ না বুঝলেও তুমি বুঝবা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন পেটে ধরছো, মানা ভালো। তুমি নানির সঙ্গে কথা বললা, এই সালেহা বেগমরে আমার বিয়ে করাই দাও। মা তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি তো দাদির সঙ্গে কথা বলি। ওই ঘুরে ফিরে সবাই দাদির কাছেই যাবে। দাদির কাছে গেল, যাই দাদিরা আমার মা বুঝে বলতেছে যে এমন ঘটনা, আবুল হাশেমের তো বউ আর ফিরে আসলো না, হয়তো পাওয়া গেল না। এখন আমি চিন্তা করতেছি আমার বাপের বাড়িতে একটা মেয়ে আছে সালেহা খাতুন নামের, আমি ওই মেয়েটারে আমার ছেলের বউ বানাবো, আপনি কি বলেন। আমার দাদি বলতেছে যে আরো 15টা দিন অপেক্ষা করো না, দেখো না মেয়েটা ফিরে আসে কিনা। আর তোমরা তো বুঝলা না, তোমরা সবাই আমার দোষারোপ করলা, এই পরিবারের সবাই আমাকে ঘৃণা করলা, আমি কেন এই রহিমার সঙ্গে এই আবুল হাশেমের বিয়ে দিলাম, সবাই আমার সঙ্গে দুর্ব্যবহার করলা, খারাপ ব্যবহার করলা, কিন্তু কেন আমি এই কাজটা করেছি এটা যদি তোমরা বুঝতে পারতা, তোমরা সবাই আমার ধন্যবাদ জানাইতা, তোমরা সবাই শুকরিয়া আদায় করতা। তবে দেখে নিও, আমি যে তোমাদেরকে বলতেছি, একদিন তোমরা বুঝতে পারবা যে কেন আমি এই কাজটা করেছি। একদিন তোমাদের ঠিকই বুদ্ধি শুদ্ধি হবে, তোমরা নিজেরাই বুঝবা। তো তোমরা আরো 15 দিন অপেক্ষা করো, দেখো যে এই রহিমা ফিরে আসে কিনা। আর এই দিক দিয়ে তো আমি আগে ফাইটে যেতেছি, কেন আমার মা 15 দিন অপেক্ষা করতেছে। এই 15 দিন অপেক্ষা করার কি দরকার, আমি বিয়ে করবো, আমার বিয়ে দিয়ে দিবে, আমি রহিমাকে আশায় কেন থাকবো। আর আমি তো জানি ওইটা কোনো ফিরে আসবেও না, আসার কোনো দরকারও নেই। এর ভিতরে হলো কি,
এভাবেই আরও 15 দিন কেটে গেছে। আলহামদুলিল্লাহ রহিমা আর ফিরে আসে নাই। 15 দিন পরে আমার আম্মা দাদির কাছে আবার গেছে, যে বলে আম্মা আপনি তো 15 দিনের কথা বলছেন, 15 দিন তো কেটে গেল না, আমরা কি এখন এই সালেহারে নিয়ে আমার ছেলের নিয়ে বিয়ে নিয়ে সামনের দিকে যেতে পারি? আমার দাদি তখন একেবারে গম্ভীর একটা মুখে, মনে হয় যেন বুড়ির মুখে কি গোবর লেপে দিছে, এরকম রাগ করে বলতেছে যে ঠিক আছে তাইলে আর আমি কি করব, তোমরা যদি ভালো মনে করো তাহলে করাও। তো এবার আমার আম্মা তখন করলো কি, সবাই জানাইলো ভাই আমি সালেহারে বিয়ে করবো, আমি তো মহা খুশি, আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা শান্তি আসবে। আমি তো জীবনে কখনো চিন্তাই করতে পারিনি যে আমি এই পাগলির হাত থেকে জীবনে রক্ষা পাবো আর আমার ওই দাদিও কোনোদিন মরবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ পরে পারিবারিকভাবে আনন্দ ফুর্তি করে সালেহার সঙ্গে আমার তখন বিয়ে হয়। সালেহার সঙ্গে বিয়ে হইল এবং সালেহার সঙ্গে আমার সংসার জীবন বেশি দিন না। সালেহাকে বিয়ে করার প্রায় 25 দিনের মাথায় হঠাৎ করে একদিন দুপুরবেলা রহিমা হাজির। হঠাৎ করে দুপুরবেলা রহিমা হাজির। এখন কিভাবে আসলো, কে তার এই পর্যন্ত দিয়ে গেল, ও তো পাগল, ও তো ঠিকানা জানে না। হয়তো পাগলই কোনো ঠিকানা জানে, ও তো কোত্থেকে আসবে বা তত কোনো ঠিকানা সে জানে না। এবং ওরে আমি যেখানে ছেড়ে দিয়ে আসছি সেখানকার কোনো মানুষ ওরে চিনার কোনো কথাই না, ওখানকার কোনো মানুষই কিন্তু ওরে চিনবে না। তাইলে ও কিভাবে এখানে আসছে? ওরে দেখে তো আমি পাগল, আয় হাই এ কি, ও কেমনে আসছে? কে জানি আমার দাদির কাছে বলছে যে রহিমা তো ফিরে আসছে। আমার দাদি, যে মহিলা আজকে প্রায় অনেকগুলো মাস বিছনা থেকে উঠতে পারে না, কখনোই বিছনা থেকে উঠতে পারে না, 3 জনে ধরে তার বিছনা থেকে উঠাইতে পারে না, রহিমা আসছে খবর শুনে এই বুড়ি তখন করছে কি, খাট থেকে লাফ দিয়ে বসে গেছে। শুধু বসেই যায়নি, সেই খাট থেকে লাফ দিয়ে নেমে গেছে, মানে উঠানে চলে আসছে। আমি তো এই দৃশ্য দেখে মনে হয় আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। আল্লাহ রে, এইটা আমি কি দেখলাম, এইটা আমি কি দেখলাম, আয় হায়। রহিমারে ঝরাইয়া ধরে ওই বুড়ি, মানে ওই ফজি বুড়ি, আমার দাদি কি যে কান্না, হায় হায় কি যে কান্না। আমি কোনো কিছু বললাম না, যে ঠিক আছে দেখা যায় কি হয়, অপেক্ষা করতেছি। এবার তখন তো ফজি, মানে ফজির ঘরে রহিমা তখন গেছে। আমি তো আমার বউ নিয়ে সালেহারে নিয়ে আসি। সালেহা বলে পাগল আসলে আসলে সমস্যা কি, তুমি পাগলের বিদায় করো, এই পাগলের বাড়িতে থাকলে আমি থাকবো না, এরকম করতেছে। এর ভিতরে রাতটা কেটে গেল। সকালবেলা মা আসছে, পরে মারে বললাম মা কি করবা? মা বলতেছে আমি কি করবো তাই তো বুঝতেছি না, এই পাগলি আজকে এত মাস পর হঠাৎ করে কোত্থেকে আসলো, হঠাৎ করে এই থেকে ফিরে আসছে, এ যে ফিরে আসবে এটা তো আমরা বুঝতে পারি নাই। তাই আমি বললাম তোমরা কি তোমার শাশুড়িদেরকে কিছু বলতে পারো না? তোমার শাশুড়ি এরকম করে কেন? এই কেনই বা এই মানে এই পাগলিরে নিয়ে এরকম নাচানাচি করতেছে, আমি তখন বিয়ে করছে, এই বাড়িতে থাকবে কেন? আমার মা তখন বলো আচ্ছা তুই এরকম মন খারাপ করিস না, আমি তো দাদির সঙ্গে কথা বলবো। মা তখন গেল কি দাদির কাছে, যে বলতেছে যে মা এখন তো সালেহারে বিয়ে করাইছি এবং আবুল হাসেম তো সালেহার সঙ্গে সংসার করতেছে, তার রহিমা তো এই বাড়িতে আসছে, রহিমার সঙ্গে যেহেতু আবুল হাসেমের আগে বিয়ে হয়েছে, এখন আপনি এটা কিভাবে কি করবেন? আমার দাদি হঠাৎ করে কি বলে জানেন, কিভাবে কি করবো মানে, একটা পুরুষের কি 2টা বউ থাকতে পারে না? আমার মা বলে নাউজুবিল্লাহ, এটা আপনি কি বলেন? এখন ওই কি, এটা কি কোনো কথা? আমার দাদি বলে কেন, কথা নয় কেন, একটা পুরুষ কি 2টা বিয়ে করতে পারে না? তার কি 2টা বউ থাকতে পারে না? আবুল হাসেমের বউ রহিমাও থাকবে, আবুল হাসেমের বউ সালেহাও থাকবে। আমার মা এই কথা শুনে এসে আমারে বলতেছে যে বাবারে তো দাদি তো এই কথা বলে। আমি বললাম মা আমি কিন্তু বাড়িতে আগুন লাগাই দিব, আমি কিন্তু গোটা বাড়িতে আগুন লাগাই দিব, তোমরা কিন্তু আমাদের চিনো না, আমি অনেক সহ্য করছি, আমি কিন্তু মা আর সহ্য করবো না, এবার কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে, এবার আমি কিন্তু উল্টা পাল্টা কিছু একটা করে বসবো। তোমরা যদি ভালো চাও যেভাবেই হোক এই রহিমা পাগলির বাড়ি থেকে বিদায় করো, রহিমা পাগলির যেভাবে পারে বাড়ি থেকে বিদায় করো। রহিমা পাগলি যদি আমার বাড়িতে থাকে তবে কিন্তু মা একটা হেনস্তা কিছু একটা হয়ে যাবে। আমার মা বলে বাজান রে তুই পাগলামি করিস না, তুই মাথা খারাপ করিস না, আমি দেখতেছি। আমি আমি বলি তুমি কি দেখবা, তুমি কি দেখবো এটা আমি জানি না, তবে আমি যদি দেখা শুরু করি তাহলে কিন্তু পুরো বাড়ি এলোমেলো হয়ে যাবে, আমি কিন্তু মারাত্মক কিছু করে ফেলবো। এবার মা তখন আব্বার সঙ্গে কথা বলে, আব্বা তো ওই হিজলা মহিলার মতো, আব্বা কোনো কিছু বলবে না, ওই দাদি যেটা বলবে সেটাই ইয়েস, দাদির কথাই ইয়েস, দাদির কথার উপর আর কোনো কথা নাই, দাদি যা বলবে তাই, না বলে নাই, বিষয়টা হচ্ছে এরকম। ওমা, এবার এরা পরিবারের সবাই মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে রহিমারে তারা এই বাড়ি থেকে বের করবে না। এভাবে 2 দিন 3 দিন কেটে গেল। এদিকটা আমার বউ সালেহা খেপে গেছে, কি ব্যাপার, ওই পাগলি কেন তোমার কাছে আসে? আমার দাদি আমার ডাকে আবুল হাসেম আয়, না গেলে বাবা গালাগালি করে, মা গালাগালি করে, তারপরে যাই। গেলে পরে দাদি আমার বলে এক বউয়ের সঙ্গে থাকলে হবে, এই বউয়ের সময় দেওয়া লাগবে না, এই বউয়ের সঙ্গে একটু গল্প কর, কথা বল। এখন আমি ওই ঘরে গেলে আমার বউ সালেহা খেপে যায়, এই তুমি ওই ঘরে গেলা কেন, তুমি ওই ঘরে কেন গেলা? এই ধরেন ঝগড়া ঝাঁটি যায় ঝামেলা এরকম হইতে আছে।
একটা সময় সালেহা বলতেছে ওই থাকবে না আমার সংসারে, কেন ওই পাগলির বউ হিসেবে এই পরিবারে রাখা হয়েছে, কেন ওই পাগলির সঙ্গে আমার কথা বলা লাগতেছে। এবং আমার দাদি একটা সময় বলতেছে আমাকে ওই পাগলির সঙ্গে আমার রাতে থাকা লাগবে, আমি 1 সপ্তাহ সালেহার সঙ্গে থাকবো এবং 1 সপ্তাহ রহিমার সঙ্গে থাকবো। দাদি এটা আমাকে মানে ডিক্লারেশন দিয়ে বলে দিতেছে যে 1 সপ্তাহ এই বউর সঙ্গে থাকবে, 1 সপ্তাহ ওই বউয়ের সঙ্গে থাকবে। এইটা শুনে তো সালেহা খেপে গেছে যে না, আমি তোমার সংসারে করবো না, আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো, আমি এরকম পাগলি পাগলি আমার সত্যি হবে, আমি কেন থাকবো না। তো আমার মা গিয়া দাদিরে বললো, বাবা তো ওই দাদির কথা শোনে না, আমার মাই বলে, সবসময় আমার প্রতিনিধি ছিলেন আমার মা। আমার মা গিয়া তখন দাদিরে বলতেছে যে দেখেন কি আর করবেন, এখন ঝামেলা তো একটার পর একটা বাড়তেছে, সবাই বলতেছে যে সালেহা নাকি চলে যাবে, যদি এই বাড়িতে রহিমা থাকে তাহলে সালেহা থাকবে না, সালেহা আমার ছেলের তালাক দিয়ে আবার ডিভোর্স করে চলে যাবে, আপনি কি করেন। আমার দাদি তখন বলে বউ দুইটা, যার মনে চায় থাকবে, যার মনে চায় চলে যাবে। এই বুড়ি বিছনায় পড়ে গেছে, কথা বলতে পারতো না, 3 জনের টাইমে তারা উঠাইতে পারতো না। আর আজকে সেই বুড়ি এমন টনটনা হয়ে গেছে যেন বুড়ির কোনো রোগই নাই, বুড়ি একেবারে আগের মতো হাঁটাচলা করে, উঠাচলা করে, এখানে যায় ওইখানে যায়, মানে এক অন্যরকম অবস্থা, তার কোনো অসুখ নেই, একেবারে ভালো হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা কেউ কোনো উপায় বুদ্ধি পাইতেছি না। এদিক দিয়ে সালেহা আমারে মানে জ্বালায় মারতেছে যে আমি তোমার সংসার করবো না, আমি চলে যাব, আর তুমি আমার তালাক দিয়ে দাও, তুমি তালাক দিয়ে দাও, আমি তোমার সংসার করবো না, এগুলোও করতেছে। এই করতে করতে একদিন দাদি খেপা সালের উপরে খেপে গেছে, খেপে বলে ছোট বউ, তোমার যদি মন চায় তুমি আমার নাতির সংসার করো, নাহলে এই পরিবার মানে এই বাড়ি থেকে চলে যাও, আমার নাতির সঙ্গে কচলা কচলি করবা না, আমার নাতির সঙ্গে এরকম করবা না, তার 2টা বউ, তার 2টা বউয়ের সময় দেওয়া লাগবে। এই কথা বলছে পরে সালেহা তখন বলে তো ঠিক আছে, আপনার নাতিরা আপনি ওই পাগলির সঙ্গে রাখেন, আমি গেলাম। এই বলে সালেহা তখন ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে মোটামুটি আমার বাড়ি থেকে চলে গেছে। এবং সালেহা চলে যাওয়ার কিছুদিন পরেই, কয়েকটা দিন পরে সালেহা তখন করছে কি, ওই ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে আমাদের বাড়িতে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে এবং সে বলে দিছে যে মানে সে আর আমার সংসার করবে না, এবং মানে মোটামুটি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে দিছে। এখন ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পরে তো আর কি আর করা, আমাদেরকে ডিভোর্স লেটার দিয়ে দিছে আমারে। আর এদিক দিয়ে ধরেন রহিমা তো বাড়ির মধ্যে আবারও কুর্তি হয়ে গেছে, আমার দাদির সঙ্গে উঠে বসে, পাগল তো পাগলে, 2 পাগল একসাথে হয়েছে, আর এদের মাঝখানে হয়েছে আমার মরণ। ভাই আমি তখন একটা এমন অবস্থার মধ্যে আছি, আমি খাই না, দাই না, ঘুমাই না, আমার কাছের মানুষগুলো পর্যন্ত চিনতে পারে না। আরে এমন যে এক অবস্থা হয়েছে, আমি রাস্তা দিয়ে হাঁটলে মানে আমি ঢুলে পড়ে যাব, মানে আমার মনে কোনো শান্তি নেই। মনের মধ্যে বারবার একটা প্রশ্নে আসতেছে, এই বুড়িটি কেউ কিছু বলে না কেন, আমার আব্বা কেন কিছু বলে না, আমার কাকারা কেন কিছু বলে না, আমার কাকা তো ভাই বোনেরা কেন কিছু বলে না, সবাই কেন বুড়িরে মানে, এবং বুড়ি যে আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিতেছে, এটা কি কারোই কোনো গুরুত্ব নেই, কারোই কি কোনো গ্রাহ্য নাই, সবাই কেন বুড়িকে সাপোর্ট করতেছে, সবাই কেন বুড়ির কথা শুনতেছে। মানে আমি কি বলবো ভাই, মানে আপনাকে বলে বুঝাতে পারবো না। আমার একরকম খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, এভাবে দিন যত সামনের দিকে যাচ্ছে, বাট কোনোভাবেই কোনো কিছু লাভ হচ্ছে না। ওই রহিমা আমার বউ, আর ওই বুড়ি আমার দাদি, আমার মা একটু একটু প্রতিবাদ করে, আব্বা তো চুরি হাতে দিয়ে ঘুরে, কাকারা আমার দাদি যা বলে তাই, আমার চাচিরা দাদি যা বলে তাই, চাচাতো বোনেরাও একই কথা। এভাবে আরও প্রায় 5 থেকে 6 মাসের মতো কেটে গেছে। তো 5-6 মাস কেটে যাওয়ার পরে আমাদের বাড়ির পাশেই কিন্তু রেল গেট, মানে রেলের রাস্তা আর কি, মানে বাড়ির কাছে বলতে বাড়ি থেকে একটু দূরেই আছে। একদিন আমি করলাম কি, ওই রেল গেটের ওখানে বসে আছি, রেল গেটের জায়গার মধ্যে বসে আছি, বসে থাকা অবস্থায় আমি হঠাৎ করে দেখলাম কি আমাদের মানে আমাদের যে বাড়ি আছে, আমাদের বাড়ির কয়েকটা পিচ্চির সঙ্গে, মানে কয়েকটা ছোটো ছোটো বাচ্চার সঙ্গে রহিমা ওই রেল গেটের ওই দিকে যাচ্ছে। ওই যে ছোটো ছোটো কয়েকটা মেয়ে ধরেন 7-8 বছর বয়স, এগুলোর সঙ্গে রেল গেটের ওই পারে যাচ্ছে, সম্ভবত কিছু কেনাকাটা করবে, এমন একটা অবস্থা। তো কেনাকাটা করে যখন আসতেছে, আমি কিন্তু এই দৃশ্যটা কখনোই দেখি না যে রহিমা ইচ্ছে করে আমার কাছে আসতে, কখনোই কিন্তু না, কিন্তু কখনোই ইচ্ছে করে আমার কাছে আসতো না। ওই দিন দেখলাম কি, ওই পিচ্ছি বলাবলি করে নিয়ে যাইতে যেতে হঠাৎ করে পিচ্ছিগুলো চলে যাচ্ছে, ওই দিকে আমার দিকে আসতেছে। তখন আপনার মাগরিবের খানিকটা আগে, মাগরিবের একটু আগে এরকম একটা অবস্থা, মানে মাগরিবের কিছুটা আগ মুহূর্তের ঘটনা আমি বলতেছি। আমি তখন বুদ্ধি খাটাইলাম কি, যখন ও করলো কি, হাইটা হাইটা আইসা ডিরেক্টলি আমার পাশে বসে গেছে, আমি যেখানে বসে আছি আমার এই পাশে বসে গেছে। মাগরিবের আজানের কিন্তু তখন পর হয়ে গেছে, মোটামুটি চারদিকটা তো অন্ধকার হয়ে গেছে। তো আসার পরে যখন আমার এখানে বসার পর আমি একটা কাজ করছি, যেটা বেআইনি একটা কাজ করছি, করে একথা বলতে গেলে
ওরে বাইরে ফেলছি আমি। এবং আমি চিন্তা করছি এবার যদি রেল আসে তাইলে ও রেলে কাটা পড়বে, আর ও যদি রেলে কাটা পড়ে তাইলে আমার রাস্তা ক্লিয়ার। পাগল তো পাগলে, এখন পাগল রেলের নিচে পড়ে কাটা পড়ে যাবে, এটা কি আর কেউ দেখবে? ওইটা তো আর কেউ দেখবে না, কেউ জানবে না। একটা পাগল রেলের নিচে পড়ে কাটা পড়ে গেছে, ওই কাটা পড়ে যাবে, তাহলে তো আমি বেঁচে গেছি, আমি বেঁচে যাব। আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল, এরকম একটা ছিল আর কি। এরপর আমি করলাম কি, সম্পূর্ণ এই জায়গায় ওরে কইরা আমি তখন বাড়ির দিকে চলে গেছি। তা আমাদের এই যে রেল গেটটা, এটা ছিল আমাদের জন্য একটা বে সাইড। এদিকে আমরা খুব বেশি একটা আসতাম না, আমাদের রাস্তাঘাট ছিল ওই দিকে, এইদিকে না। তো রেলের যখন শব্দ শোনা যাচ্ছে আমাদের বাড়ি থেকে যে রেল আসতেছে, আমি তখন বুঝছি খেলা তো শুরু হয়ে গেছে, এবার তো রহিমা মরবে, আর রহিমা মরলে আমার রাস্তা ক্লিয়ার। তখন কিন্তু দাদি বেঁচে আছে, দাদি কিন্তু মরে নাই। এই ঘটনার মধ্যেই রেলগাড়িটা যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই দিক থেকে চিৎকার পড়ছে। সম্ভবত বাজারের কেউ বা কেউ না কেউ দেখে ফেলছে যে ঘটনা, দেখে তারা দিচ্ছে চিৎকার। হঠাৎ করে আমার মাথায় আসছে, হায় হায়, সবাই যে চিৎকার দিয়ে ওইদিকে দৌড়ে যেতেছে। আমি প্রথমে চিন্তা করলাম যে আমি যে ওরে বাইরে আসছি, অবশ্যই দড়ির দাগ তো এখানে থাকবে। আর সেকেন্ড কথা হচ্ছে, এলাকার যে পিচ্ছি বলাবাইনগুলা, ওইগুলারে অনেক আগেই মানে অনেকে জিজ্ঞেস করলো সন্ধ্যার পরে, আমার দাদি বা অনেকে জিজ্ঞেস করতেছে, কি রে তোদের সঙ্গে না রহিমা গেল, রহিমা কই? এই পিচ্ছি বলাবাইনগুলোও বললো যে রহিমা তো হাসেম চাচুর সাথে গেছে, হাসেম চাচার লোকে দেখি গেছে, ওইদিকেই গেছে, রেলগেটের ওইদিকে। আমি তখন করলাম কি, এটা তো হয়তো জানাজানি হয়ে যাবে, যেহেতু আমি ওরা রেলগেটে একরকম বাইরেই রাখছি, তারপরে রেলেও কাটা পড়ছে, এখন সবাই তো মনে করবে যে আমি ওকে মাইরে ফেলছি। মানে মনের ভিতরে তখন এক ধরনের ভয় কাজ করতে শুরু করছে যে না, এবার মনে আমি ফাইসা যাব, সবাই এটাই ভাবে যে আমি ওরে মাইরে ফেলছি, আমার নামে জেল জরিমানা হয়ে যাবে, আমার ফাঁসি হয়ে যাবে এবং আমি ফেসে যাব। মানে হঠাৎ করে মানে নিজের মনের ভিতরে এরকম একটা জিনিস চলে আসছে। আসার পরে সবাই দিচ্ছে রেলগেটের দিকে দৌড়, আমি দিচ্ছি উল্টা পথে দৌড়। সবাই রেলগেটের দিকে দৌড় দিচ্ছে, আমি উল্টা পথে দৌড় দিচ্ছি। দৌড় দেওয়ার পরে আমি এই দিক দিয়ে দৌড়ে চলে গেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে ভয়ে, যে ঘটনা আমি ঘটাই ফেলছি ওই সময় তো আর বুঝে শুনে ঘটাই নেই। এখন আমার ভিতরে হঠাৎ করে এটা আসছে, আমি তখন বাইরে গেছি। ভাইকে আমি আর কোনো কথা নাই বার্তা নাই, পুরো বাড়ি থেকে পালাই গেছি। বাড়ি থেকে পালাই, আমি তো তখন মার্ডার মামলার আসামি, এক কথায় বলতে গেলে আমি মার্ডার করছি। আর আমার দাদি যদি জানতে পারে যে আমি এই ঘটনা ঘটেছে, তো জানবেই, স্বাভাবিক। কারণ ছোট ছোট পোলাপাইনগুলো বলেই দিছে যে রহিমা আমার কাছে গেছে, আবার সেখানে ওরে এগুলা পাবে, রুশি পাবে, তাহলে তো আমি ধরা খেয়ে গেছি। আমি তখন বাড়ি থেকে মোটামুটি পুরোই পালাই গেছি। এবং ওই সময় তো মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো কোনো কিছুই ছিল না। বাড়ি থেকে পালিয়ে চলে গেছি বলতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই না, নানু বাড়িতে, খালার বাড়িতে, কোনো আত্মীয় বাড়িতে না, আমি টোটালি চট্টগ্রাম শহরে চলে গেছি। চট্টগ্রাম শহরে গিয়ে আমি তখন ওইখানে একটা চামড়ার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকে গেছি। চামড়ার ফ্যাক্টরি বলতে আপনার মানে ওই যে গরুর চামড়া যে করা হয়, গরুর চামড়া দিয়ে জুতা বানানো হয়, এইরকম একটা ফ্যাক্টরিতে আমি তখন ঢুকে গেছি। এই গরুর চামড়ার ফ্যাক্টরিতে ঢুকে আমি তখন ওখানে কাজ করতেছি, কাজ করতেছি গরুর চামড়ার ফ্যাক্টরিতে ঢুকে আছি। একদিন 2 দিন নয়, টানা আমার জীবন থেকে প্রায় 4 বছরের মতো কেটে গেছে। আমি ভয়ে বাড়িতেও যাইনি, পরিবারে কারোর সঙ্গে যোগাযোগও করি নাই, কারোর সঙ্গে কোনো কথাও বলি নাই। টানা 4 বছর টোটালি কোনো যোগাযোগ নাই কারোর সঙ্গেই না। এই চামড়ার ফ্যাক্টরিতে পড়ে আছে, কারণ আমি জানি আমি মার্ডার করছি, আমি মার্ডার মামলার আসামি, আমি ফাইসে গেছি, আমি তো জীবন এভাবেই যাবে। 4.5 বছর পরে আমার ভিতরে হঠাৎ করে কেন জানি মায়ের জন্য খুব কষ্ট হইতেছিল। আমার পরিবারে আমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। হঠাৎ করে কেন জানি ভিতরে মায়ের জন্য ভাই এত মায়া লাগতেছে, মায়ের জন্য এত কষ্ট লাগতেছে, আমি মার কাছে যাব। 4.5 বছর পরে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে 4.5 বছর বাড়িতে আসছি পরে আমি যখন বাড়িতে আসছি, তখন সবাই আমার জিজ্ঞেস করতেছে রহিমার কথা, রহিমা কই? আমি বলি রহিমাকে আমি তো জানি না। সবাই বলে, আমার মা বলে, আচ্ছা এর মাঝে বাড়িতে আসার পরে জানতে পারছে আমার দাদি মারা গেছে, দাদির দাফন কাফন হয়ে গেছে। এবং আমার মা বলতেছে রহিমা কোথায়? আমার আব্বাও জিজ্ঞেস করে রহিমা, আমি বললাম আমি তো জানি না। বাড়িতে যেদিন আসলাম তার ওই দিনটা থাকলাম, আব্বা বলে তুই কই গেছিলি? আমি বললাম আমি কি করবো, আমি রহিমার জ্বালায় বাড়ি থেকে পালাই গেছিলাম। আমার আম্মা বলে তুই যে রহিমার জ্বালায় বাড়ি থেকে পালাইলি, রহিমাও তো পালাই গেছে বাড়ি থেকে, রহিমাও তো ফিরে আসে নাই। তখন কিন্তু আমি বলতেছি না ওই রেল গেটের ঘটনা। এরপরে আমি তার কয়েকদিন পরে, মানে কয়েকদিন বলতে আমি যেদিন আসছি তার পরের দিনে আমার জিজ্ঞেস করলাম যে আম্মা রেলগেটে কি কোনো লাশ টাশ পাওয়া গেছে? আমার জিজ্ঞেস করতেছে কোনো কাটা লাশ পাওয়া গেছে? মা বলে যেদিন তুই বাড়ি থেকে চলে গেছিলি ওই দিন একটা লাশ পাওয়া গেছে, বেওয়ারিশ লাশ, পরে এটারে পুলিশ নিয়ে গেছে গা।
তখন আমার কাছে যেটা মনে হলো যে অবশ্যই অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছে যে ওকে চিনা যায় নাই, এই জন্য পুলিশ বেওয়ারিশ লাশটা নিয়ে গেছে গা। আমি তো তখন মোটামুটি ক্লিয়ার যে আলহামদুলিল্লাহ সাপও মরল, লাঠিও ভাঙলো না। সাপটা মারা গেছে, লাঠিটা ভাঙে নাই। রহিমা মারা গেছে, কিন্তু মধ্যখান দিয়ে আমি ফাঁসি নাই, আমি বেঁচে গেছি। আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ তুমি আমার বাঁচাই দিছো। আমি এবার তো মহা খুশি, তাদের কবরে যাই, কবর জিয়ারাত করি, এবং তখন কিন্তু আমি একটা ভালো জীবনে চলে আসছি। এবার মা বলতেছে আবার এই যে সালেহা আমাকে ছেড়ে চলে গেছে, সালেহার অন্যত্র বিয়ে শাদী হয়ে গেছে, ওর বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এবার মা বলে যে তোর দাদিও তো মারা গেল, তোর আব্বা অসুস্থ, এখন তুই কি বিয়ে শাদী করবি কিনা আবার? আমি বলি অবশ্যই করবো, কেন করবো না। আমার আম্মা বলে যদি রহিমা আবার ফিরে আসে, আমি তো জানি রহিমা কখনোই আসবে না, কারণ তো মরেই গেছে, ও আসবে কি? তখন আমি বললাম যে মা, রহিমা আর ফিরবে না, আর এই 4.5 বছরে যেহেতু আসে না, আর কখনোই আসবে না। তারপরেও মা আমাকে বারবার জিজ্ঞেস করে তুই করে নিয়ে গিয়ে কোথাও মেরে ফেলছিস, তুই করে ছেড়ে দিছিস, তুই করে কি? আমি বললাম আমি কিচ্ছু করিনি, আমি জানি না। আর যেহেতু রহিমার তেমন কোনো গার্ডিয়ান নাই, অন্যরাও আর আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই। এবার পরিবার পরিজন মিলা চায়া চিন্তা আমাকে নূরজাহান নামের এক মহিলাকে বিয়ে করাইছে। ওই মহিলার আগের ঘরের একটা সন্তান আছে, এবং সে হচ্ছে স্বামী তালাক দিয়ে দিছে, সন্তান সহ সন্তানটারে নিয়ে গেছে, এবং এই নূরজাহানকে তখন আমাকে বিয়ে করার কথা বলতেছে। ওই দেখতে শুনতে একেবারে পাকিস্তানি মহিলাদের মতো, চেহারা টেহারা অনেক সুন্দর, লম্বা টম্বা, একেবারে ফর্সা, একদম সাদা। তখন পরিবার চিন্তা করলো যে রহিমার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন করাই দিবে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি রহিমারে বিয়ে করবো। সরি, রহিমা না, নূরজাহান রে। পরে নূরজাহানের সঙ্গে আমার বিয়ের শাদী হলো, এবং আমি তখন নূরজাহান রে পাইয়া মহা খুশি। আল্লাহর কাছে আমার আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই। সংসার জীবন আমার বেশ ভালো করেই কাটতেছে, এবং এই নূরজাহান আমার অনেকটা বুঝে, অনেকটা আমার সঙ্গে ভালো সম্পর্ক, কোনো রকমের কোনো সমস্যা নেই। এবং সংসার জীবনের প্রায় 1 থেকে 1.5 বছর কেটে গেল, নূরজাহানের ঘরে কোনো সন্তানাদি হয় নাই, কোনো ছেলে মেয়ে হয় নাই, এবং 2 বছর কেটে গেছে, তখনও সন্তান হয় নাই। 3 বছরের মাথায় আমার একটা কন্যা সন্তান হয়। তাও নূরজাহানকে অনেক ডাক্তার, কবিরাজ, এখানে সেখানে বিভিন্ন জায়গায় দেখানো লাগছে, এবং দেখানোর একটা পর্যায়ে তখন আমার একটা কন্যা সন্তান হয়। মেয়েটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা মেয়ে হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিছে। আমার মেয়েটারে নিয়ে এবং নূরজাহানরে নিয়ে আমি তখন সংসার জীবন কাটাচ্ছিলাম। তবে ভাই, আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, এই যে 3 বছর আমি সংসার জীবনে নূরজাহানের সঙ্গে ছিলাম, আমি এই ঘরে একটা কুকুরের মতো ছিলাম। একটা কুকুরের যতটুকু সম্মান ছিল বাসার ঘর থেকে, আমি নূরজাহানের কাছে সেই ন্যূনতম সম্মানটুকু পাই নাই। মানে ও আমাকে কুকুরের মতো অবহেলা করতো, এবং এত পরিমাণের খারাপ ব্যবহার করতো মানুষের সামনে, যা আসলে ঠিক বলার মতো না। এবং আমি এও শুনতে পারছি এই নূরজাহানকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমার ছোট কাকা অনেকটা আগে ছিল নূরজাহানের বাপের কাছ থেকে। আবার নূরজাহানের বাবাও খুব ডাঁটের মানুষ, মানে অনেক ডাঁটের, পাওয়ারফুল মানুষ। আমি ভাই আর কোনো কিছু করতে পারি না। আমি নূরজাহানকে বিয়ে করে পুরোপুরিভাবে ফাইসা গেছি, সম্পূর্ণভাবে ফাইসা গেছি। এবার এই নূরজাহান আমাকে দিন নাই রাত নাই মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করে। নির্যাতনের জ্বালা সহ্য করতে পারি না। মেয়েটা তখন মোটামুটি বড় হয়েছে, মেয়েটার বয়স তখন প্রায় 4-5 বছরের মতো। মেয়েটা বুঝে, এই মেয়েটার সামনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। একদিনের ঘটনা আপনার সঙ্গে বলি। মাঠের মধ্যে পোলাপাইন খেলতেছে, মানে ক্রিকেট খেলা নাকি ফুটবল খেলা, আমার এরকম একটা খেলার মধ্যে আমি গেছিলাম। আমি দাঁড়ায় আছি, 2-3 গ্রামের সব মানুষ আছে। তাই আমারে বলতেছে যে আমি রেফারির মতো আমি মাঠে আসি। আমার বউ তখন করছে কি, আমার খুঁজা টুজা পায় না, যে দেখছি আমি ওখানে ফুটবলের মধ্যে আসি। ওইখানে মানে টাই না আমার শরীরের প্রায় সবগুলা কাপড় খুলে ফেলছে পুরো গ্রামবাসীর সামনে। আশেপাশে যে গ্রামের মানুষ আছে সবার সামনে আমার লুঙ্গি, আমার জামা কাপড়, শরীরেরও টাইনা ছিঁড়ছে, আমার একদম উলঙ্গ বানাই দিচ্ছে। তো এই দৃশ্যটা যখন ও করলো বা এই ঘটনা করলো, এরপরে মনে হলো যেন জীবনে বেঁচে থাকাটাই বড় পাপ। এর আগেও অনেক ঘটনা ঘটাইছে আমার সঙ্গে, এগুলো খুব লজ্জাজনক। আমাকে জুতা দিয়ে পর্যন্ত পিটাইছে, ঝাড়ু দিয়ে পিটাইছে, মানুষের সামনে আমার খুব অপমান করছে। ওই দিন 10 গ্রামের মানুষের সামনে ও টাইনা আমার শরীরের সম্পূর্ণ কাপড়গুলো খুলে ফেলছে। তখন সবচেয়ে বেশি কষ্ট লাগছে, এবং এত কষ্ট লাগছে যে কষ্ট লাগার পরে আমি চিন্তা করছি যে যাই হোক, যেটাই হোক, আমি এই অমানুষের সঙ্গে আর থাকবো না। আমি অমানুষের সঙ্গে থাকবো না, যেহেতু একটা মেয়েও আছে। আর কয়টা বিয়ে করব? নূরজাহান, সালেহা, রহিমা, হিসাব করলে আমি 3টা বিয়ে করছি। এবং এরপরে আমি বাড়ি থেকে পালাই গেছি বলতে আমার কাপড় টাপড় ছিঁড়ে ফেলছে। আমি কোনো মতে ইজ্জত লইয়া পাশের বাড়িতে ঢুকছি, ঢুকে ওদের ওখান থেকে একটা লুঙ্গি নিয়েছি, নিয়ে খালি একটা লুঙ্গি পরে আমি তখন চট্টগ্রাম থেকে বেরিয়ে চলে আসছি। চট্টগ্রাম থেকে বেরিয়ে আসার পরে আমি আর বাড়িতে যাই না। মানে এই থেকে গ্রাম থেকে বেরিয়ে আমি চট্টগ্রাম শহরে চলে আসি।
আসার পরে আগে যেখানে ওই যে সামরার ফ্যাক্টরিতে চাকরি করছিলাম বহু বছর, ওনাদের সঙ্গে তো আমার সম্পর্ক আছে, চলাফেরা আছে, ওনাদের কাছে আবার আসছি। আইসা এই সামরার ফ্যাক্টরিতে এসে আবারও চাকরি শুরু করছি। চাকরি শুরু করছি, আমি আর যাই না, বাড়ি ঘরে যাই না। মাঝে মাঝে হয়তো আমাদের এলাকার কিছু কিছু লোক আছে যারা চট্টগ্রামে চাকরি করে, ওদের সঙ্গে কথাবার্তা বলি, বাড়ি ঘরের খবর নেই। আমার নূরজান নাকি আমার খোঁজেও না, আমি কই আছি না আছি, ওই নিচে গিয়া মাঠে ফসল লাগায়, ফসল করে এবং মেয়ের নিয়ে কাজ করে, ও ওর মতো করে অনেক সুখে আছে। আমি থাকা না থাকার মাঝে ওর কিচ্ছু যায় আসে না। আমি যে ওর স্বামী, রাগ করে ওরে মানে ছেড়ে চলে আসছি, আমি কোথায় গেছি, কোন জায়গায় গেছি, আমার তো একটু খোঁজা দরকার। ও আমার খুঁজতেও বেরোয় না, কখনো খোঁজেও নেই। আমি তখন এই চট্টগ্রাম শহরে এসে ওইখানে কাজ করতেছি। এভাবে প্রায় বহু বছর কাজ করার পরে আমাদের বাড়ির এক গেদু ভাই বলি আমরা ওরে, আমার বয়সে বড়, উনি একটা গার্মেন্টসে চাকরি করতো, আমাদের পাশাপাশি গার্মেন্টসে চাকরি করে গেদু ভাই একদিন হঠাৎ করে, মানে আমার সাথে সম্পর্ক ভালো, হঠাৎ করে একদিন এসে আমার বলতেছে যে আরে আরে আবুল হাশেম, তোর তো ঘটনা ঘটে গেছে। উনি বাড়িতে গেছিল 3 মাস না 3.5 মাস পরে বাড়িতে গেছে, বাড়ি থেকে এসে বলতেছে এই ঘটনা। আমি যে কী সে বলে, গত 2-3 দিন আগে তোর বউ আসছে। আচ্ছা, আমার বউ আসছে? কি, কোন জায়গায়, কোন বউ? তা আমি তো জানি আমার কোন বউ আসছে। পরে তোর কোন বউ? কি তোর প্রথম বউ রহিমা? যে রহিমা? এ কি বলেন আপনি, রহিমা কোথেকে আসবে? রহিমা না মরে গেল? কে বলছে রহিমা মরছে? রহিমা সৌদি আরব থেকে আসছে বেটা। এবং এটা নিয়ে পুরো গ্রামে তোলপাল, রহিমা ফিরে আসছে। আমি যেহেতু পাগল, কেমনি ফিরে আসলো ভাই, এগুলো কি বলেন? বলো রহিমা ফিরে আসছে, এটা সবাই বলা বলি করতেছে, সবাই এটা জানছে যে রহিমা ফিরে আসছে। এই কথা শুনে তো আমি পাগল, কি কই রহিমা ফিরে আসছে? এবার আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে আসছি, এত বছর পরে বাড়িতে আসছি। তখন আমার মেয়েটার আমি দেখি না। বাড়িতে আসার পরে আমি পাশের বাড়িতে থেকে আমার মায়ের খবর দিছি। আমার মা তখন আসছে, আসার পরে মারে বললাম, মা ঘটনা কি? মা বলে, বাবার ঘটনা তো অন্যরকম। তাই বলে অন্যরকম কি? বলে রহিমা তো ফিরে আসছে। রহিমা কোত্থেকে ফিরে আসলো? মা বলে ও নাকি সৌদি আরবে ছিল। তাই আমি বললাম সৌদি আরবে ছিল? তা সৌদি আরবে ছিল কেমনি ফিরে আসলো, কি হয়েছে, ঘটনা কি? আম্মা বলে ও তো কোনো কিছু বলতে পারে না, তবে ওরে যারা নিয়ে আসছিল তারা ওরে বলছে। আমি বলছি কেমনি, কি হয়েছে আমারে বলো তো। মা বলে ওরে 2টা মহিলা আর একটা ছেলে না এখানে দিয়ে গেছে, তারা কিন্তু আবার ওরে নিয়ে যাবে, তারা সৌদি আরবে ওরে নিয়ে গেছিল। আমি বললাম তাদের সাথে রহিমার পরিচয় কীভাবে? মা বলে আমাদের এই দিক থেকে, মানে আমি যে রহিমারে যে জায়গায় রেখে আসছিলাম, আজ থেকে প্রায় ঘটনা 16 বছর আগে, রেল স্টেশনে, মানে রেলের রাস্তায়, তার পাশেই হচ্ছে একটা পুকুর ছিল। পুকুরের ওই পারে কিন্তু আবার রাস্তা ছিল, মানে মেইন রোড যেখান দিয়ে গাড়ি যাইতে হইতো। তো ওই মেইন রোড দিয়ে নাকি ওই গাড়ির সামনে যায় নাকি গেছে, তারা নাকি দেখে তারা তখন তারে ধরছে, লইয়া দেখছে যে পাগল এবং চেহারা সুন্দর পাগল, তারা নাকি তখন তারা গাড়ি তুলেছে। এবং ওই যে মহিলা ছিল, ওই মহিলা নাকি আপনার মানসিক ডাক্তার ছিল, এবং তিনি নাকি সৌদি আরবের একটা হসপিটালে, মানে মানসিক রোগীদেরকে চিকিৎসা করেন। ওখানে যে মহিলাটা ছিলেন গাড়িতে, এই মহিলা নাকি তখন তারা গাড়িতে উঠে নিয়ে যায়। তারা কিন্তু এখানকার কাউকে জিজ্ঞেস করেন যে পাগলটা কি, বাড়ি কই কি, তারা কি বুঝে ওরে নিয়ে গেছে। তারা নিয়ে গিয়ে তাদের বাসায় রেখে, চট্টগ্রাম শহরে রেখে চিকিৎসা করছে। এরপর তারা মোটামুটি ভালো কইরা তারা সৌদি আরবে নিয়ে গেছে। সৌদি আরবে যখন নিয়ে যায় তখন সে পুরোপুরিভাবে নাকি ভালো না, এবং সৌদি আরবে নিয়ে যাওয়ার পরে তারা চিকিৎসা করছে, ওইখানে রাখছে, ঠিকঠাক করছে, এবং 16 বছর যাবৎ সে সৌদি আরবে ছিল। এই 16 বছর যাবৎ সৌদি আরবে থাইকে সে আস্তে আস্তে করে একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়, এবং বাংলাদেশের যত ঠিকানা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সৌদি আরবে 16 বছর থাকার পরে, এই 16 বছরের মাথায় তার সঙ্গে নাকি একটা সৌদির বয়স্ক একটা বৃদ্ধ নাকি তার বিয়েও করে। এটা আমার মায়ের কাছে বিয়ে করে তারে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ অনেক কিছু দেয়, এবং এগুলো নিয়েই সে দেশে ফিরে আসছে। যেই পুরুষটার সঙ্গে তার বিয়ে হয়েছিল সৌদিতে, ওই নাকি মারাও গেছে। এটি 16 বছরের ঘটনা। 16 বছর তো আমি আর ওইখানে ছিলাম না, তখন আমার মেয়েও বড় হয়ে গেছে। আম্মা আমার বলতেছে এই ঘটনা। তাই আমি বললাম যে এখন কি বলো? মা বলে ওর গায়ে, হাতে, পায়ে সোনা, খালি সোনা, স্বর্ণ আর স্বর্ণ রে বাবা, কি বলবো, তো অনেক বড় লোক, ওর দিকে মনে হচ্ছে ওর অনেক টাকা পয়সা। এখন কি করবো? আমি বললাম তা বড় লোক হলে আমি তোর বিয়ে করছি, ও কি আমারে চিনে? বলো ও তোর চিনে? যে আমারে কেমনে চিনে? আমি যদি বিয়ে করছি তখন তো পাগল ছিল। মা বলে আমি জানি না, ওই যে তোর দাদি বলছিল যে একদিন ও আমাদের সংসারের করবে, আমারে দেখ স্বর্ণের চেন দিছে। মা আমারে বলতেছে। তো মায়ের কথার সঙ্গে আমি রহিমার কথার কোনো মিল পাচ্ছি না। কারণ প্রথম কথা হচ্ছে, রহিমা যখন আমাকে ছেড়ে চলে যায় তখন কিন্তু সে পাগল। সে যদি পাগলই থাকবে তা আমার কীভাবে চিনল?
আর আমি তো একরকম এখানে রেলের রাস্তায় বাইন্দা রাখছিলাম, এই বাঁধের খুইলা ও কিভাবে কি গেল। আর গ্রামের মানুষও বা ওইখানে তো লাশ পাইছে, ওই লাশ কার লাশ ছিল তাহলে, যেটা পুলিশ নিয়ে গেছে। এর কোনো ব্যাখ্যা রেখা আমি খুঁজে পাইলাম না। না পাওয়ার পরে আমি তখন রাতের বেলায় বাড়িতে গেছি পরে আমার বোন নূরজাহান আমার সাথে খুব আদর ভালোবাসা, আপনি কেন চলে গেছেন, কি হয়েছে, আমি না হয় অন্যায় করছি, আপনি ওদের ছেড়ে চলে যাবেন, এইটা সেটা। নূরজাহান অনেক ভালো। পরের দিন সকালবেলা আমার বউ রহিমা তখন আমারে দেখতে আসছে। আমি রহিমার কাছে গেছি, আজকে রহিমার আমি চিনতেই পারি না। রহিমার চেহারা, রহিমা অন্যরকম এক সুন্দর, মানে রহিমার কাছে নূরজাহান কিছুই না, রহিমার সৌন্দর্যের কাছে নূরজাহান কিছুই না, এমন এক সৌন্দর্য। পরে আমি ওর সঙ্গে কথা বলতেছি, ও তো আর জানে না আমি কি করছি না করছি। পরে ওর সঙ্গে কথাবার্তা বলতেছে, ও আমারে বলে আমি আপনার সংসার জীবনে কোনো ক্ষতি করব না, আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, এরা এদের মতো করে থাকুক, আমি আপনাকে কোনো বিরক্ত করব না। আমারও সৌদি আরবে বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী মারা গেছে। তো এইভাবে ও কয়েকদিন ধরে গ্রামে থাকে। কয়েকদিন গ্রামে থাকার পরে ও তখন করে কি, আবারও তাদের ওই কেমনে চট্টগ্রামের কাদের সঙ্গে ওর লিঙ্ক, তাদের সঙ্গে সে আবারও সৌদি আরবে চলে যায়। তখন আপনার মোবাইল ফোন টোন এগুলো বের হয়েছিল, মোবাইল টোন আছে। এই সৌদি আরবে যাওয়ার পরে সে ফোন করে আমাকে, আমি কেমন আছি, আমার মা কেমন আছে, প্রয়োজনে আমার মার সঙ্গে সবসময় কথা বলে। এই কথাবার্তা যোগাযোগ এরই মাঝেও তখন টাকা পাঠাইতো, প্রচুর টাকা দিত আমার আম্মারে। আমার আম্মা তখন জমি জামা, কিন্তু আমরা পরিবারের সবাই তখন এই রহিমারে ছাড়া কিছুই বুঝতাম না। রহিমা রহিমা রহিমা, আমরা সবাই রহিমাকে ছাড়া আর কোনো কিছুই বুঝি না। এভাবে আরও 4 বছর রহিমা সৌদি আরবে থাকে। 4 বছর পরে রহিমা পুনরায় আবারও দেশে আসে। দেশে আসার পর রহিমা তখন আমাদের এলাকার ভিতরে একটা মাদ্রাসা করে। আমাদের এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, ভালো মাদ্রাসা, একটা মাদ্রাসা করে, একটা মসজিদ করে, এবং আরও কিছু উন্নয়নমূলক কাজ সে করে। তো করে এবার আমার আম্মা বলতেছে যে তোমার তো আবুল হাশেমের সঙ্গে বিয়ে হয়েছে, তুমি তার সাথে সংসার করো। ও তখন বলে না, উনি তো এই বিয়ে করছে, এখন উনি কি আমার সঙ্গে থাকবে? আমার আম্মা বলে কেন থাকবে না, তার আগের বউ থাকবে, তুমিও থাকো, তুমি আর সৌদি আরবে যাইও না। এখন মা যখন ওকে এইভাবে অনুরোধ করলো বা ওকে হাতে পায়ে ধরে বললো যে তুমি চাই না, তোমার সঙ্গে সংসার করো, একটা পর্যায়ে তখন রহিমা রাজি হলো যে ঠিক আছে, আমারও তো সংসার করার ইচ্ছা আছে, উনি যদি করে তাহলে আমি করব। এই কথা বলে রহিমা তখন নূরজাহানের কাছে গেল। নূরজাহানের জড়াই ধরে বলছে যে আপনি যদি আপনার স্বামীর সঙ্গে আমার সংসার করতে দেন আমি করব। আম্মা সে জায়গায় দাঁড়ায় বলতেছে তুমি হচ্ছে প্রথম বউ, নূরজাহান হচ্ছে শেষে, এখন নূরজাহানের কাছ থেকে তুমি অনুমতি নিবা কেন? নূরজাহান তোমার কাছ থেকে অনুমতি নিয়ে সে সংসার করবে, তুমি তো তার কাছে অনুমতি নিবে না। মানে আমাদের পরিবারের তখন সবাই রহিমার কথায় উঠতো আর বসতো, রহিমা যা বলে তাই, কারণ ওর কাছে টাকা আর সবকিছু ওরেই তখন সবাই মানতেছে, আমিও তখন মানতাম রহিমারে। তো এরকম করতে করতে নূরজাহান বেগম তখন সবার কাছে অবহেলিত, কারোর সঙ্গে কথা বলে না, নূরজাহানের সঙ্গে কেউ কথা বলে না, এবং নূরজাহানকে দেখলে সবাই আরেকদিকে মুখ ফিরিয়ে নেয়। সবাই সালেহা কি বলে আপনার রহিমার সঙ্গে উঠা বসা, গ্রামের বিভিন্ন মানুষরা আসে, ওর কাছে বহু টাকা পয়সা। একটা পর্যায়ে তখন সৌদি আরবে যাওয়া বন্ধ করে দিল, আমাদের গ্রামে বাড়ি বানাইলো। আমাদের গ্রামে প্রথম ও বিল্ডিং করছে, আমাদের বাড়িতে প্রথম যে বিল্ডিংটা সেটা তারই বানানো বিল্ডিং, এবং বিল্ডিং সে বানাইলো, বানায় ওই বিল্ডিংয়ের মধ্যে তখন আমরা সবাই থাকতেছি, আমার আব্বা আম্মা আমি, আমরা যারা আছি, আমার কাকারা সবাই তখন আলোলে দোললে রহিমাকে নিয়ে। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত রহিমা আমাদের সঙ্গে ছিল। 8-9 মাস পরে হঠাৎ করে রহিমা বলতো যে তার নাকি মাথা ব্যথা করে। আমার বলতো যে আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথা করে, আমি নিতে পারি না। ওই সময় কিন্তু আমি দিন রাত মিলে রহিমার ঘরেই থাকতাম, নূরজাহানের কাছে খুব একটা আসতাম না, নূরজাহানের সাথে আমার সম্পর্ক ভালোও ছিল না। এই মাথা ব্যথা, তখন আমরা ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। চট্টগ্রাম শহরে যে ভালো ভালো ডাক্তার আছে, ডাক্তার দেখাইতেছে, ডাক্তার দেখতেছে বলতেছে যে না, আমরা তো কোনো কিছু বুঝতে পারি না, আর মাথার মধ্যে কোনো কিছু পাই না, কিন্তু সব কিছু ঠিক আছে, সিটি স্ক্যান এটা সেটা অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম, কোনো কিছু ধরা পড়ে না। এবার আবার নিয়ে আসছি, তখন কিন্তু সে মোটামুটি নূরজাহানের সঙ্গে অনেক ভালো রহিমা। আমরা যদিও কেউ নূরজাহানকে মূল্যায়ন করি না, নূরজাহানের সঙ্গে কথা বলি না, রহিমা নূরজাহানের ঘরে যায়, নূরজাহানের সঙ্গে কথা বলে, এবং নূরজাহানের সঙ্গেও খুব ভালো। একটা ফলও যদি কিনে আনে, একটা নূরজাহানকে দেয়, একটা ও খায়, মানে এরকম ভালো। কিন্তু নূরজাহান রহিমাকে ভালো নজরে দেখে না। আমরা তো ভাই তখন বুঝতে পারি নাই, তো আমি তো নিজের মতো করে দেখতেছি যে কি হইতেছে বিষয়টা বুঝি। পরে এরকম করে সময়গুলোর সামনে দিয়ে কাটতে ওই মাথা ব্যথা খালি রোগে একটা মাথা ব্যথা, ওই শুধু বলতে আমার মাথা ছিঁড়ে যায়। কত ডাক্তার কবিরাজ কত জায়গায় নিয়ে গেছে, না কোনো কিছুই হয় নাই। আমার মনে আছে যেদিন থেকে ও বলছে মাথা ব্যথা, তার প্রায় 4 থেকে 5 মাস পরে একদিন
ওই করছে কি সকালবেলা মানে প্রচণ্ড মাথা ব্যথা, এবং প্রচণ্ড মাথা ব্যথার মধ্যে সকালবেলা তখন উঠে করছে কি মাথায় পিটাইতে শুরু করছে দেওয়ালের সঙ্গে। এর মধ্যে আমরা ডাক্তার, কবিরাজ, হুজুর কোনার কিচ্ছু বাদ রাখিনি, কিচ্ছু হয় নাই। এই মাথারও দেওয়ালের সঙ্গে ফিরতে শুরু করছে, পিটাইতে পিটাইতে নিজের মাথা নিজে পিঠে মাথা ফাটাই ফেলছে। মাথা ফাটাইয়া জায়গার ভিতরে ও ঘোরাঘুরি শুরু করছে। আমরা ওরে কোনো রকমে ধৈর্য টইরা গাড়িতে উঠেছি, উঠে ডাক্তারের কাছে নিয়ে যাব। হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তার বলতেছে নাকি মারা গেছে। আরে কীভাবে মারা গেল? ওই নিজের মাথা নিজে পিটছে, একদম নিজে নিজে মাথা পিটে ও মারা গেছে। পরে ডাক্তার পোস্টমর্টম করছে, করে দেখছে যে ও হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যু হয়েছে, হৃদরোগে মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তখন লাশ নিয়ে পুলিশ বাড়িতে আসছে। লাশ নিয়ে বাড়িতে আসছে, আসার পরে ওরে তো দাফন কাফন করে দিলাম। দাফন করার পরে আমি আবারও আমার বোন নূরজাহানের সঙ্গে টাসি চলতেছি। এই আমার বউ রহিমা মারা যাওয়ার প্রায় বৎসর খানিক পরে একদিন আমার বউর সঙ্গে যখন আমি ঝগড়া লাগি নূরজাহানের সঙ্গে, আমার বোন নূরজাহান তখন আমারে বলে, রহিমারে কেমনে খাইছি মনে আছে? ঠিক তেমন করে খেয়ে ফেলবো, টেরও পাবা না। রহিমারে কেমনে খাইছি মনে আছে? তেমন করে খেয়ে ফেলবো, কেউ টেরও পাবা না। ভালো আছি, ভালো থাকো, ভালো থাকতে দাও। ওই কথা বলাতে আমি বুঝে গেলাম যে আসলে রহিমার মৃত্যু কীভাবে হলো। তা আমার আসলে আমার বউর সঙ্গে আর এই ঘটনাটা যেদিন বলে দিয়েছে, ওই দিন থেকে আমি নিজেই স্বেচ্ছায় আমি এলাকার লোকজন ডাইকে আমি ওর তালাক দিয়ে দিই, যেন আমি আর থাকবো না। ওই বুড়ো বয়সে তাকে তালাক দিয়ে, তখন আমার মেয়েটা বিয়ের বয়সে হয়ে যায়। বিয়ের বয়সে আমার মেয়েটা ওই সময় তাকে তালাক দিয়ে দিই। তাই তালাক দেওয়ার পরে তো আর আমার বাড়িতে থাকতে পারে না, আমার বাড়ি থেকেও চলে যায়। চলে যাওয়ার পরে শেষ পর্যন্ত আমার যা কিছু আছে, কারণ রহিমা আমাকে অনেক কিছু দিয়ে গেছে। আজকে আমার মায়ের নামে যে সম্পদ আছে এগুলো সব মালিক আমি হয়েছি, যেহেতু আমার আর কোনো ভাই নাই। আমার সয় সম্পদ, টাকা পয়সার কিচ্ছু অভাব নেই, কিন্তু আমার রহিমা নেই। আমি বুঝলাম না। নূরজাহানে বললো, আমি কিন্তু প্রথমেই সন্দেহ করছিলাম আমার মাথা ব্যথা নিয়ে চোখে কোনো কালো জাদু করা হয়েছে। আমরা অনেক কবিরাজের কাছে নিয়ে গেছি, অনেক ডাক্তার দেখাইছি, না কোনো কবিরাজ, কোনো ডাক্তার কিছুই বলতে পারতেছে না যে ওর কী হয়েছে, কোনো কেউ বুঝলো না। কিন্তু শেষ পর্যন্ত নূরজাহান সে স্বেচ্ছায় স্বীকার করলে সে কালো জাদু করছে। রহিমা মারা গেল, রহিমার সম্পদ আমি এখনো ভোগ করছি। আমার মেয়েটারও বিয়ে দিছি ভালো জায়গায়, মেয়েটারও সন্তানাদি হয়েছে। আমি এখন শেষ বয়সে আসছি। তাহলে জীবনটা একটা ইতিহাস, আমার জীবনটা একটা ইতিহাস। এবং আজও আমি সবার কাছে বলি, আমি রহিমারে যেভাবে রেল স্টেশনে বাড়িতে আসছিলাম, ওর বেঁচে থাকার কোনো কথা নাই। ওই কীভাবে বাঁচলো, কীভাবে সৌদি গেল, কীভাবে ফিরে আসলো, সবই আমার কাছে আজও মনে হয় যেন অলৌকিক। এটা কেমনি সম্ভব? এবং এত ছোট বয়সে সে পাগল হলো, তার ঠিকানাও বা সে কীভাবে জানলো? তুই যে আমার দাদি বলেছিল রহিমা কোনো সাধারণ মেয়ে নয়, ওর সঙ্গে কিছু একটা আছে, এটাই মনে হয় সত্যি। ওই কিছু একটাই মনে হয় ওকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আনছে। তবে প্রশ্ন একটাই, ওই কিছু একটা কেন ওরে বাঁচাইতে পারলো না? কিছু একটা কেন ওরে বাঁচাইতে পারলো?